গুড মর্নিং ক্লাস। আজ আমরা নিষেক পড়ব। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যে পদ্ধতিতে সম্পন্ন হয় তাকে বলা হয় নিষেক। এই নিষেক সম্বন্ধে আমরা আজ জানব। নিষেক কি? নিষেক হচ্ছে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ এর মিলনকে বলা হয় নিষেক। পুংজনন কোষ বলতে পরাগরেণু এবং স্ত্রী জনন কোষ বলতে ডিম্বাণু। এর মিলনকে অর্থাৎ পরাগরেণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। এই নিষেক পরাগরেণুর মধ্যে আমরা আগেই পড়েছি যে পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি বা মাইক্রো গ্যামেটোজেনেসিসে আমরা দেখেছি কি না, যে সেখানে পরাগরেণুর মধ্যে দুটো পুং গ্যামেট উপস্থিত থাকে, আর এই পুং গ্যামেটগুলো পরাগনালী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশ স্ত্রী গ্যামেটের দিকে অগ্রসর হয়। এই দুটো পুং গ্যামেট বৃদ্ধি পেতে পেতে পরাগনালীর সঙ্গে অগ্রসর হয় এবং স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলন ঘটায়। এই পদ্ধতিটিকে বলা হয় সাইফেনোগ্যামি। অর্থাৎ এই যে পুং গ্যামেট দুটো বৃদ্ধি পেতে পেতে একটা সময় গিয়ে পৌঁছে গেল, এই পদ্ধতিকে বলা হয় সাইফেনোগ্যামি। সপুষ্পক উদ্ভিদের যৌন জননে এই সাইফেনোগ্যামির মাধ্যমেই নিষেক সম্পন্ন হয়। কেমন? তাহলে আমরা নিষেক কাকে বলে জানলাম? নিষেক হচ্ছে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনকে বলা হয় নিষেক। এই নিষেকের সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া বেশ কতগুলো পর্যায়ে আমরা ভাগ করেছি। টোটাল 4টি পর্যায়গুলি আমরা কি কি একবার দেখে নেব। 1 নম্বর হচ্ছে ডিম্বকের ভিতর পরাগনালীর প্রবেশ। 2 নম্বরে হচ্ছে ভ্রূণস্থলীর ভিতরে পরাগনালীর প্রবেশ। 3 নম্বরে ভ্রূণস্থলীর ভিতর পুং গ্যামেটের নিক্ষেপ। আর লাস্ট 4 নম্বর হচ্ছে ভ্রূণ ও শস্য গঠন। এই টোটাল 4টি পয়েন্টে যদি আমরা লিখতে পারি আমরা পূর্ণ নাম্বার পাবো, এবং এটি তোমাদের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই নিষেক বা দ্বিনিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। আসবে 3 বা 4 নম্বর। ছবি এঁকে চিত্র সহকারে আমরা বর্ণনা করার চেষ্টা করব। এই ডিম্বকের ভিতরে পরাগনালীর প্রবেশ প্রথম পয়েন্ট, নিষেক প্রক্রিয়া। তোমরা ছবিতে লক্ষ্য করো বা আগের এটা মনে করার চেষ্টা করো। পরাগরেণুগুলো পরাগধানী থেকে উৎপন্ন হয়। এই পরাগধানী থেকে পরাগরেণুর মধ্যে যে অন্তঃস্তক থাকে, সেই অন্তঃস্তক কি করে না গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে। গর্ভমুণ্ড থেকে রস শোষণ করার পর রসস্ফীতি ঘটে, অর্থাৎ ফুলে যায়। আর এই রসস্ফীতি যখনই ঘটে এই অন্তঃস্তকটি পরাগনালীর আকার ধারণ করে। আর এই রেণু অন্তঃস্তক যে পরাগনালী ধারণ করলো এর মধ্যে উপস্থিত থাকে 2টি গ্যামেট আর একটি নিউক্লিয়াস। আমরা যখন পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি সেখানে পড়েছিলাম যে আমরা জানি একটা পুং গ্যামেট তৈরি হলে 2টি পুং গ্যামেট তৈরি হয়, একটি জনন কোষ থেকে, জেনারেটিভ সেল থেকে, আর কি হয়, আর হচ্ছে নালিকা নিউক্লিয়াস তৈরি হয়। মনে পড়ছে? এরপরে এই যে জনন কোষ থেকে 2টো পুং গ্যামেট এবং নালিকা নিউক্লিয়াস এগুলি পরাগনালীর ভিতরে প্রবেশ করলো এবং সেগুলি গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বকের দিকে অগ্রসর হলো। এই নালিকা নিউক্লিয়াস এবং 2টো পুং গ্যামেট গর্ভদণ্ডের ভিতরে
গর্ভমুণ্ডে যখন গেছিল সেখান থেকে রস শোষণ করে রসস্ফীতি ঘটেছিল এবং রেণু অন্তঃস্থকটা নিচের দিকে বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ গর্ভদণ্ডের ভিতরে প্রবেশ করেছিল। গর্ভদণ্ডের ভিতরে তার মধ্যে কি ছিল? দুটো পুংগ্যামেট আর একটা নালিকা নিউক্লিয়াস। এরপরে সেটা গর্ভদণ্ডের ভিতর দিয়ে আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছে। তবেই তো আমরা কি জানি যে স্ত্রীস্তবকের মধ্যে নিচে আছে ডিম্বাশয় বা গর্ভাশয়, উপরে গর্ভদণ্ড, তার উপরে গর্ভমুণ্ড। যখন কোনো কীটপতঙ্গ বা বাহকের সাহায্য ছাড়াই যদি পরাগ রেণুটা যখন গিয়ে পড়বে গর্ভমুণ্ডে, তো সেখানে কি করবে? সেখানে রসস্ফীতি ঘটবে, অর্থাৎ গর্ভমুণ্ড থেকে রস শোষণ করবে। তার ফলে এই রেণুর, পরাগ রেণুর যে অন্তঃস্থক সেটা ফুলে উঠবে, আর ফুলে উঠলেই রেণু অন্তঃস্থকটি পরাগ নালী গঠন করবে, আর এই পরাগ নালীটা ক্রমশ গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ডের ভিতরের দিকে চলে যাবে, অর্থাৎ প্রবেশ করবে, এবং গর্ভদণ্ডের ভিতরেও তখন উপস্থিত থাকবে দুটি পুংগ্যামেট আর একটি নালিকা নিউক্লিয়াস। এটি গেল আমাদের ফার্স্ট স্টেপ সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। সেকেন্ড আসার আগে বলি, এরপরে এই যে গর্ভদণ্ডের ভিতরে যে প্রবেশ করলো, এই এরপরে গর্ভদণ্ডের পরে কি আছে? ডিম্বক আছে। এই ডিম্বকে যখন প্রবেশ করবে সেগুলো আরো তিনটি উপায়ে প্রবেশ করতে পারে। এগুলোকে আমরা কি কি বলেছি? পৌরোগ্যামি, মেসোগ্যামি আর চ্যালাজোগ্যামি। পৌরোগ্যামি কি? যদি এই পরাগনালী ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে তাকে আমরা বলি পৌরোগ্যামি। পোর মানে ছিদ্র, অর্থাৎ উপরের দিকে ছিদ্র, যাকে আমরা ডিম্বক রন্ধ্র বলি। রন্ধ্র শব্দের মানেও কিন্তু ছিদ্র। এই প্রকার পরাগনালীর প্রবেশকে বলা হয় পৌরোগ্যামি। আর হচ্ছে যদি ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে পরাগনালী, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো মেসোগ্যামি। আর লাস্ট আসছি চ্যালাজোগ্যামি। চ্যালাজো বা এই যে চলজ বা চ্যালাজো অর্থাৎ হচ্ছে ডিম্বক মূল। যখন পরাগনালী ডিম্বক রন্ধ্রের বিপরীতে অর্থাৎ ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করবে তাকে আমরা বলবো চ্যালাজোগ্যামি। মনে থাকবে, এই যে কোনো এক প্রকার মাধ্যমে পরাগনালী ডিম্বকে প্রবেশ করে। এরপরে আমরা সেকেন্ড পয়েন্ট আসি, ভ্রূণস্থলীর ভিতরে পরাগনালীর প্রবেশ, অর্থাৎ তারও ভিতরে কে আছে? ভ্রূণস্থলী আছে। এই ভ্রূণস্থলীর ভিতরে যখন পরাগনালী প্রবেশ করবে, ডিম্বকের ভ্রূণ পোষক কলা অর্থাৎ নিউক্লিয়াস এবং ভ্রূণস্থলীর প্রাচীর ভেদ করে পরাগনালী ভ্রূণস্থলীতে প্রবেশ করে। এটি আবার অনেক ক্ষেত্রে শুধু ভ্রূণস্থলীর প্রাচীর ও দুটো সহকারী কোষের মাধ্যমে প্রবেশ করতে পারে, বা শুধুমাত্র দুটি সহকারী কোষের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, অথবা যে কোনো একটি সহকারী কোষকে সরাসরি বিদীর্ণ করে প্রবেশ করতে পারে। তাহলে আমরা কি দেখলাম না, ভ্রূণস্থলীর ভিতরে যখন পরাগনালী প্রবেশ করবে তখন ভ্রূণস্থলীর প্রাচীর ও দুটো সহকারী কোষকে বিদীর্ণ করে প্রবেশ করতে পারে, কিংবা শুধুমাত্র দুটো সহকারী কোষকে বিদীর্ণ করতে পারে, কিংবা যে কোনো একটি সহকারী কোষকে বিদীর্ণ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করতে পারে। মনে থাকবে। এরপরে এই যে ভ্রূণস্থলীর ভিতরে প্রবেশ করে গেল, এরপরে কি করবে না, যে নালিকার মধ্যে যে পুংগ্যামেট ছিল আর সঙ্গে ছিল নালিকা নিউক্লিয়াস, এই পুংগ্যামেটগুলো নিক্ষেপ করবে। এই পুংগ্যামেটগুলো নিক্ষেপ করবে। কিভাবে করবে না, পরাগনালীর যে অগ্রভাগটা সেটা বিদীর্ণ হবে বা ফেটে যাবে পরাগনালীর অগ্রভাগটা, আর যখনই ফেটে যাবে তখনই তার ঠিক পরে অবস্থিত নালিকা নিউক্লিয়াস, সেই নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হবে। আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে জেনারেটিভ কোষ বা জনন কোষ সেটাই মাত্র দুটি পুংগ্যামেট দ্বারা গঠিত, যেটি বর্তমান থাকে এবং নালিকা নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়। মনে পড়ছে?
ঠিক তেমনই এই নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায় এবং দুটো পুং গ্যামেট এই ভ্রূণস্থলিতে মুক্তি ঘটে। এটি গেল আমাদের থার্ড স্টেজ। কি ঘটলো না পরাগনালীর যে লম্বার মতো অংশটা, নলাকার অংশটা, সেটা প্রবেশ করলো ভ্রূণস্থলিতে। প্রবেশ করার পরে ওই নালীর একেবারে শেষ প্রান্তটা ছিঁড়ে গেল বা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কি ঘটলো, নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে গেল। নালিকা নিউক্লিয়াস নষ্ট হওয়ার পরই, ছবিতে তোমরা লক্ষ্য করো, নালিকা নিউক্লিয়াস নষ্ট হওয়ার পরই দুটো পুং গ্যামেটের মুক্তি ঘটলো, যে দুটো পুং গ্যামেট ভ্রূণস্থলিতে মুক্তি ঘটলো। এরপরে আমরা আসবো লাস্ট স্টেজ, সেটা হচ্ছে ভ্রূণ ও শস্য গঠন। এই ভ্রূণস্থলীর মধ্যে আমরা জানি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ যখন আমরা দেখেছি মেগাস গ্যামেটোজেনেসিসে আমরা দেখেছি, কি লক্ষ্য করেছি না মেগা গ্যামেটোজেনেসিসে আমরা দেখেছি যে ভ্রূণস্থলীর মধ্যে টোটাল 8টা কোষ থাকে। তার মধ্যে কি হয় না মাঝে থাকে দুটি, তাদেরকে বলা হয় পোলার নিউক্লিয়াস বা নির্ণিত নিউক্লিয়াস। ডিম্বক মূলের দিকে থাকে 3টি কোষ, যাদেরকে বলা হয় প্রতিপাদ কোষ। আর ডিম্বক রন্ধ্রের দিকে থাকে 3টি কোষ। একটি সর্বোচ্চ যেটি বড় সেটি হয় ডিম্বাণু, আর পাশের দুটো সহকারী কোষ। মনে পড়ছে? তাহলে কি বললাম না ভ্রূণস্থলীর আমরা জানি টোটাল 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। 8টি নিউক্লিয়াসের মধ্যে 3টে ডিম্বক মূলের দিকে অবস্থান করে, আর এগুলিকে বলা হয় প্রতিপাদ কোষ। 2টি থাকে মাঝখানে, যেগুলিকে বলা হয় পোলার নিউক্লিয়াস বা নির্ণিত নিউক্লিয়াস, এবং ডিম্বক রন্ধ্রের দিকে থাকে 3টি, যেটি সর্বোচ্চ বড় তাকে আমরা বলি ডিম্বাণু, আর পাশের দুটিকে বলা হয় সহকারী কোষ বা সাইনার্জিডস। এরপরে ওই যে দুটি পুং গ্যামেট যখন প্রবেশ করলো, দুটি পুং গ্যামেটের একটি নিষেক ঘটায় ডিম্বাণুকে নিষিক্ত করে। আমরা কি জানি যে ডিম্বাণু ছিল সেটা কত n সংখ্যক হ্যাপ্লয়েড, এবং আমার যে পুং গ্যামেটটি এলো সেটি কি ছিল n সংখ্যক, অর্থাৎ সেটাও হ্যাপ্লয়েড। দুটো n মিলিয়ে কি হয় ডিপ্লয়েড হয়। অর্থাৎ যখন পুং গ্যামেটটি এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো তখন 2n উৎপন্ন করলো, ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট গঠন করলো। আর পোলার নিউক্লিয়াস দুটি অলরেডি 2n হয়েছিল, কারণ একটা নিউক্লিয়াস মানে n, তার সঙ্গে আরো একটা নিউক্লিয়াস সেটাও n, অলরেডি 2n, তার সঙ্গে আর একটা পুং গ্যামেট, অপর একটি পুং গ্যামেট কি করলো না নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে মিলন ঘটালো, তার ফলে 3n হলো, অর্থাৎ শস্য উৎপন্ন হলো। তাহলে কি বললাম না ভ্রূণস্থলীর মধ্যে টোটাল 8টি নিউক্লিয়াস থাকে, 3টি থাকে ডিম্বক মূলের দিকে, এদেরকে বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল, আর মাঝে থাকে দুটি, এদেরকে বলা হয়, এই নিউক্লিয়াসগুলিকে বলা হয় পোলার নিউক্লিয়াস বা নির্ণিত নিউক্লিয়াস। আর ডিম্বক রন্ধ্রের দিকে থাকে 3টি, তার মধ্যে সর্বোচ্চ বড়টি হচ্ছে ডিম্বাণু, আর পাশের দুটিকে বলা হয় সহকারী কোষ বা সাইনার্জিডস। এরপরে পরাগনালী বিদীর্ণ হয়ে যে দুটি পুং গ্যামেট এলো, তার প্রথম বা একটি পুং গ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে ভ্রূণ বা জাইগোট সৃষ্টি করলো, আর একটি পুং গ্যামেট মিলন ঘটালো নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে। এইভাবে তৈরি হলো শস্য। এটি হলো আমাদের ভ্রূণ ও শস্য গঠনের প্রক্রিয়া, মনে থাকবেন। এরপরে আমরা আসব দ্বিনিষেক
বা ডাবল ফার্টিলাইজেশন, অর্থাৎ দুইবার নিষেক সম্পন্ন হওয়াকে আমরা বলি দ্বিনিষেক। দুবার নিষেক কিভাবে ঘটছে না, এই ভ্রূণস্থলীর মধ্যে দেখো যে 8টা নিউক্লিয়াস ছিল, তার 2টি ছিল পোলার নিউক্লিয়াস আর 1টি ছিল ডিম্বাণু, এবং পরাগ নালীর মধ্যে উপস্থিত 2টি পুং গ্যামেট একবার একটি ডিম্বাণুকে নিষিক্ত করলো, আর একবার নিষিক্ত করলো 2টি পোলার নিউক্লিয়াস বা নির্ণিত নিউক্লিয়াসকে। এই দুইবার নিষেক ঘটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। তাহলে ডিম্বকে উপস্থিত ডিম্বাণু ও নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে 2টি পুং গ্যামেটের মিলনকে বলা হয় দ্বিনিষেক। এটি দেখা যায় ধান, গম, রেড়ি, ভুট্টা ইত্যাদি দ্বিবীজপত্রী গুপ্তবীজী সরল উদ্ভিদে এগুলো দেখা যায়। কেমন? এরপরে এই যে নিষেক, এই দ্বিনিষেক পরীক্ষা প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী নওয়াসিন। ওনার পুরো নাম SG নওয়াসিন। 1898 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন তিনি। ফ্রিটিলারিয়া ও লিলিয়াম নামক 2টি উদ্ভিদের প্রথম দ্বিনিষেক পর্যবেক্ষণ করেন, আর তিনি এই পদ্ধতিকে বলেন এটি ডাবল ফার্টিলাইজেশন। মনে থাকবে, এটি তোমাদের MCQতে প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপরে দ্বিনিষেকের পরে যে ফুলের বিভিন্ন অংশগুলো, অর্থাৎ নিষেক তো সম্পন্ন হলো, এরপরে কি তৈরি হবে? ভ্রূণ বা জাইগোট তৈরি হবে এবং তার বৃদ্ধি হবে, দিয়ে ফল গঠন করবে, বীজ গঠন করবে। তো কি কি পরিবর্তন ঘটে আমাদেরকে জানতে হবে। তো আমরা জানি বৃতি, দলমণ্ডল, পুংদণ্ড, গর্ভদণ্ড এগুলো ফুল থেকে ঝরে পড়ে, আর যেগুলো থাকে যেমন ডিম্বাশয় বা গর্ভাশয় থাকে এটি ফলে পরিণত হয়। ডিম্বক এটি বীজে রূপান্তরিত হয়। ডিম্বাশয় ত্বক ফলত্বকে রূপান্তরিত হয়। ডিম্বক বৃন্ত বীজ বৃন্তে রূপান্তরিত হয়। সহকারী কোষ বিনষ্ট হয়, আর প্রতিপাদ কোষ সেটাও বিনষ্ট হয়। নির্ণিত নিউক্লিয়াসটি শস্য গঠন করে আর ডিম্বাণু ভ্রূণ গঠন করে। কারণ আমরা অলরেডি ভ্রূণ ও শস্য গঠনে দেখে এসেছি যে ডিম্বাণুটা কি করলো? ভ্রূণ বা জাইগোট গঠন করলো, আর নির্ণিত নিউক্লিয়াসটা শস্য গঠন করলো। N+2N = 3N, যেটা ট্রিপ্লয়েড প্রকৃতির, যাকে আমরা শস্য বলি। ধান, গম, ভুট্টা ইত্যাদি গুপ্তবীজী উদ্ভিদে আমরা শস্য দেখতে পাই। এরপরে শস্যের এই যে শস্য, এই শস্য ডিম্বাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ, আর নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে পুং গ্যামেটের মিলনে তৈরি হয় শস্য। এই শস্যকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করেছি। কি কি? নিউক্লিয়ার শস্য, সেলুলার শস্য, আর হচ্ছে হেলোবিয়াল শস্য। প্রথমে আসি আমরা নিউক্লিয়ার শস্য। নিউক্লিয়ার শস্য কাকে বলি না, এই ধরনের শস্য যেগুলো ট্রিপ্লয়েড শস্য, বারবার বিভাজিত হয়ে অসংখ্য মুক্ত নিউক্লিয়াস সৃষ্টি করে, এবং প্রত্যেকটা নিউক্লিয়াস প্রথমে কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত থাকে না, পরবর্তীকালে এরা কোষ প্রাচীর বেষ্টিত হয় এবং এদের মাঝে একটি ভ্যাকুওল সৃষ্টি হয়। ছবিতে ভালো করে লক্ষ্য করো, তাই একে বলা হয়েছে নিউক্লিয়ার। তাহলে কি বললাম না, ট্রিপ্লয়েড জাতীয় নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয় এবং মাঝে একটি ভ্যাকুওল সৃষ্টি হয় এই শস্যের। আর হচ্ছে যে এই নিউক্লিয়াসগুলো কোষ প্রাচীর বেষ্টিত প্রথম দিকে হয় না, কিন্তু শেষ দিকে কোষ প্রাচীর বেষ্টিত হয়। সেলুলার শস্য কাকে বলবো না, এক্ষেত্রে মাতৃ নিউক্লিয়াসটা
বারবার বিভাজিত হয় এবং প্রত্যেকবারই কোষ প্রাচীর গঠনের মাধ্যমে বিভাজিত হয় এবং এদের ক্ষেত্রে কোনো ভ্যাকুওল সৃষ্টি হয় না। একে আমরা বলি সেলুলার শস্য। এটি দেখা যায় ধুতুরা, পেটুনিয়া ইত্যাদি গাছে আমরা লক্ষ্য করব। আর নিউক্লিয়ার শস্যটা এটা আমাদের ম্যালভা, প্রাইমুলা, ম্যাঙ্গিফেরা ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। একটু উদাহরণগুলো একটু অড টাইপের, কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর আছে হেলোবিয়াল শস্য। হেলোবিয়াল, এটা শুনেই বুঝতে পারছো হেলো মানে কি? মানে হচ্ছে তোমার হেলোবিয়াল বর্গের উদ্ভিদে দেখা যায়। আর এদের ক্ষেত্রে প্রস্থ বিভাজন ঘটে, মনে থাকবে, প্রস্থ বিভাজন ঘটে। এদের যে মাতৃ নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটি প্রথমে প্রস্থ বিভাজন দ্বারা দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয়, তারপরে নিচের প্রান্তটাকে আমরা বলি চ্যালাজা প্রান্ত আর উপরের তাকে বলি মাইক্রোপাইল প্রান্ত। এই চ্যালাজা প্রান্তের বিশেষ বিভাজন ঘটে না, কিন্তু মাইক্রোপাইলের কোষ বিভাজন অসংখ্য দেখা যায়। এই ধরনের শস্য গঠনকারীকে আমরা বলি হেলোবিয়াল শস্য। এটি দেখা যায় জুঙ্কাস, প্যানক্রেটিয়াম ইত্যাদি উদ্ভিদে। এরপরে আর তোমাদের একটা ক্লাস করলেই এই সপুষ্পক উদ্ভিদের যৌন জারণ শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই থাক।